ইউসুফ ডিকেচের কথা মনে আছে? এই যে এই ভদ্রলোক ইউসুফ ডিকেচ গত বছর অলিম্পিকে ঘুরতে ঘুরতে যাওয়ার মতো করে একটা টি শার্ট পরে মনে হলো যে বেড়াতে আসছিলেন, এসে কোনো ক্রমে পোডিয়ামে দাঁড়াইছেন, দাঁড়ায় টাস টাস করে কয়েকটা পিস্তল দিয়ে গুলি করে একটা সিলভার পদক জিতে নিয়ে চলে গেলেন। ব্যাপক সেলিব্রিটি হয়ে গেলেন, ব্যাপক সেলিব্রিটি হলেন তার এই সোয়াগের জন্য, এই কুল অ্যাপ্রোচের জন্য। এমনিতে যেটা হয় যে শুটিং মানেই হচ্ছে একটা বিশাল জ্যাকেটের মতো পোশাক পরবেন আপনি, ওটাতে কমফোর্ট থাকবেন, চোখে বিশেষ ধরনের লেন্স থাকবে যাতে আপনি খুব ভালো দেখতে পান, কানে হ্যাভি এয়ার প্লাগ থাকবে বা হেডফোন থাকবে, সব মিলে আপনি ওয়েল ইকুইপড হবেন এবং খুব সিরিয়াস একটা ব্যাপার, আপনার চোখে মুখে সিরিয়াস ব্যাপারটা ফুটে উঠবে, আপনি খুব শক্ত থাকবেন। আপনি যদি এক হাতে শ্যুট করেন, এয়ার পিস্তলও হয়, আরেকটা হাত খুব থাকবে, অ্যাটেনশন থাকবে। কোথায় কিসের কি? ইউসুফ ডিকেচের কোনো কিছু নাই, শুধু একটা টি শার্ট পরা, কোনো জ্যাকেট ট্যাকেটের বালায় নাই, কানে এক কানে একটা এয়ার প্লাগ ছিল, সেই এয়ার প্লাগ দূর থেকে দেখা যায় না, ফলে মনে হচ্ছে পুরো কোনো ইকুইপমেন্ট ছাড়া, আর চোখে হচ্ছে নর্মাল রিডিং গ্লাস, নর্মাল 51 বছর বয়সী মানুষের যেরকম একটা রিডিং গ্লাস থাকে ওরকম একটা গ্লাস পরে শ্যুট করলেন, করে সিলভার জিতে চলে গেলেন। স্বাভাবিকভাবে সারা বিশ্ব জুড়ে হইচই শুরু হলো। সেই ইউসুফ ডিকেচ আবার আলোচনায় আসছেন। গতকালকে একটা মহা ঘটনা ঘটায় ফেলছেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গতকালকে দুটো গোল্ড জিতছেন। একটা জিতছেন নিজের সবচেয়ে প্রিয় ইভেন্ট, যেটা 10 মিটার এয়ার পিস্তল, আরেকটা জিতছেন 10 মিটার এয়ার পিস্তল টিমে। মানে ইউসুফ ডিকেস যে সেন্সেশন হয়ে উঠছেন 24-এর থেকে এই 25 পর্যন্ত, এইটা এখন একটা চরম মাত্রায় পৌঁছে গেছে। এলন মাস্ক থেকে শুরু করে এরদোগান, সবার এখন তারকা হচ্ছে ইউসুফ ডিকেচ। এখন ইউসুফ ডিকেচ এমন কেন? ইউসুফ ডিকেচ এমন কেন? ইউসুফ ডিকেচ আমাদের কি শিখাতে চান? এই যে তার অ্যাপ্রোচ, এই যে সোয়াগ, এটা তো ফিল্ম না রে ভাই। তাকে নিয়ে মিম হচ্ছে, তাকে বলা হচ্ছে বন্ড অফ তুর্কি, অনেক কিছু বলা হচ্ছে না। আসলে তো জীবনটা ফিল্ম না, আসলে তো জীবনটা খুব সিরিয়াস না। আমরা তো খুব সিরিয়াস মনে করি ব্যাপারটা। আসলে উনি আমাদের কি শিখাতে চান? ইউসুফ ডিকেচের অনেকগুলো ইন্টারভিউ পড়লাম, ওনার অনেক কথাবার্তা শুনলাম। ইংরেজি খুব ভালো বলতে পারেন না, তারপরেও যেটুকু যা শুনলাম পড়লাম সেখান থেকে আমি ওনার ফিলোসফিটা একটু বুঝতে চাই। সাবেক এই সেনা কর্মকর্তা, ওনার এই ফিলোসফিটা বুঝতে চাই আপনাদের সঙ্গে মিলে, যে কেন ওনার এই কুল অ্যাপ্রোচটা, কেন ওনার এই সোয়াকটা, এটা রহস্যটা কি বা এটা ফিলোসফিটা কি? ইউসুফ ডিকেস হচ্ছে তুরস্কের একটা আধা সামরিক বাহিনী আছে, সম্ভবত গার্ড মেরি বা এরকম কিছু নাম, নামে আমার তেমন কিছু যায় আসে না। ওই বাহিনীতে খুব মানে কি বলবো, নন কমিশনড অফিসার ছিলেন প্রথমে উনি। তারপরে দীর্ঘদিন ওই বাহিনীতে বিভিন্ন বড় বড় রোল প্লে করছেন, মানে নন কমিশনড অফিসারদের পক্ষে যা করা সম্ভব। এই বাহিনীটা মূলত তুরস্কে ইউজ করা হয় জরুরি পরিস্থিতিতে। আমাদের এখানে যেমন আপনারা দেখেন না যে বড় কিছু ঘটলে বিজিবি মোতায়েন করা হয় বা বিশেষ কিছু বাহিনী থাকে যারা সবসময় ডিউটিতে থাকে না, কোথাও দেশের কোথাও কোনো গোলমাল হলে বা বিশেষ পরিস্থিতি তৈরি হলে এই বাহিনীটাকে পাঠানো হয়। উনি এই বাহিনীর হয়ে, এবং পিস্তল চালানোয়, নানা রকম আর্মস চালানোয় দক্ষতা আছে। পিস্তল ব্যাপারটা ওনার শুরু থেকে খুব নেশা, এবং যখন উনি জানলেন, বুঝলেন যে আসলে এই যে কাজটা আমি করি, ওনাকে এখন তো লোকে হিটম্যান ইউসুফ বলে, কিন্তু ওনাকে তো আসলে প্রফেশনালি হিটম্যান হিসেবে কাজ করতে হয়েছে। আমি জানি না উনি সত্যি সত্যি কোনো মানুষকে কখনো গুলি করছেন কিনা, হোপ যে এটা ওনাকে করতে হয় নাই, যদিও উনি হয়তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই করেন। সব বাহিনীর লোকেরাই তাই করেন, কেউ তো মানুষ মারতে চায় না, সবাই আসলে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করে। তো ইউসুফ ডিকেচ ওই অস্ত্র চালানোয় তো প্রচণ্ড পারদর্শী। এর মধ্যে উনি একটা জিনিস জানলেন, তখন ওনার বয়স হয়ে গেছে প্রায় 30। উনি কিন্তু শুরু থেকে যেটা হয় যে পৃথিবী জুড়ে যারা স্পোর্টস করে, উনি যাদের সঙ্গে অলিম্পিকে অংশ নিচ্ছেন, তারা তো ছোটবেলা থেকে না হোক কৈশোর থেকে তারা স্পোর্টসম্যান হয়েই বড় হয়ে ওঠে। উনি পুরোপুরি সামরিক বাহিনীর লোক। উনি 28-29 বছর বয়সের দিকে বুঝতে পারলেন যে ইটস এ গেম। উনি যে কাজটা করেন, উনি যে এত দক্ষ এই পিস্তল চালানোয়, এটা একটা গেমও। উনি পরীক্ষামূলকভাবে ওনার ইউনিটের মধ্যে কিছু খেলায় অংশ নিলেন। সেখানে অল্প বয়সী তরুণ তরুণ শুটাররা, উনি দেখলেন যে তারা কেউ ওনার কাছে দাঁড়াইতে পারতেছে না। এই অ্যাপ্রোচেই শুরু করলেন। ওনাকে বলা হলো, "তুমি জ্যাকেট পরো, তুমি হেডফোন পরো, তুমি অমুক করো, তমুক করো।" উনি বললেন যে, "এগুলো পরে তো আমি কোনোদিন শুট করি নাই কোথাও। আমি যে ওই যে শুটিং রেঞ্জে শুট করি, প্রফেশনাল শুটিং রেঞ্জে, ওখানেও তো এগুলো আমি পড়ি না।"
হ্যাঁ, ওখানে খুব বেশি হলে একটা হেডফোন পরতে হয়, ওই জন্য আমি ইয়ার প্লাগ পরি। আমার এসব লাগবে না। ওগুলো পরেই ইউনিটে জিতলেন, ন্যাশনাল পর্যায়ে জিতলেন এবং উনি দেখলেন যে এটা বেশ মজার একটা ব্যাপার। খুব ইন্টারেস্টিং হচ্ছে উনি কিন্তু ওনার দেশের আর্মি একাডেমি থেকে ২ বার গ্র্যাজুয়েশন করছেন। ১ম বার গ্র্যাজুয়েশন করছেন, করার পরে এই যে আধা সামরিক বাহিনীতে জয়েন করছেন নন কমিশন অফিসার হিসেবে। পরে উনি যখন বুঝছেন যে উনার যদি একটু কমিশন অফিসার হওয়ার সুযোগ হয়, তাহলে উনি এই গেমটায় একটু সময় দিতে পারেন। মানে ওই বয়সে এসে ৩০ পার করে এসে উনার মনে হচ্ছে জিনিসটা খারাপ না। এই জিনিসটাতে একটু সময় দেওয়া যাক। উনি আবার একাডেমিতে গেলেন। একাডেমিতে গিয়ে পরীক্ষা-টরীক্ষা দিলেন। তার মধ্যে এই শুটিংটাকেও একটা পার্ট রাখছিলেন। ওটাকে একটা পার্ট রেখে ওখানে পরীক্ষা দিলেন। খুব ভালো রেজাল্ট করলেন। ওনাকে কর্পোরাল হিসাবে পোস্টিং দেওয়া হলো এবার। প্রমোশন পেয়ে গেলেন। প্রমোশন পাওয়ার পরে এবার যেটা হলো শুরুতে কিছুদিন ফিল্ড ডিউটির পরে ওনাকে মূলত গেমে নিয়ে আসা হলো। মানে উনি বাহিনীর বিভিন্ন গেমে অংশ নেওয়া শুরু করলেন। আমাদের দেশেও দেখেন না বাহিনীগুলোর ভেতরে আন্তঃবাহিনী গেম হয়, বাহিনী টু বাহিনী গেম হয়। এগুলোতে অংশ নেওয়া শুরু করলেন এবং বছর খানেকের মধ্যে টের পাওয়া গেল যে এয়ার পিস্তলে এই ইউসুফ ডিকেচের আশেপাশে কোনো বাহিনীতে তুরস্কে কেউ নাই এবং ২ বার করে ন্যাশনাল ডিফেন্স চ্যাম্পিয়ন হলেন। এরপরে ডিফেন্সের পক্ষ থেকে ন্যাশনাল শুটিংয়ে অংশ নিলেন, সেখানে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলেন। ফলে এই ভদ্রলোক রাতারাতি তুরস্কে সবচেয়ে বড় এয়ার পিস্তল শুটার হয়ে গেলেন এবং সেই ২০০৮ অলিম্পিক থেকে শুরু করলেন। একের পর এক অলিম্পিকে উনি যোগ্যতা দিয়ে, ওয়ার্ল্ড কাপ দিয়ে না, যোগ্যতা দিয়ে একের পর এক অলিম্পিকে অংশ নিয়েছেন। কোনোবারই ডিকেস টপ 3 তে যেতে পারেন নাই। মানে উনি যে একটা মেডেল নিয়ে ফিরবেন এই প্রত্যাশা না ইনফ্যাক্ট শুটার হিসাবে ওনার উপরে তুরস্কের ছিল না। একটা মাঝবয়সী মানুষ শুটিং শুরু করছে, সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে, কোয়ালিফাই করতেছে, যাচ্ছে, এনাফ। ২০২৪ সালে তাক লাগায় দিলেন। এই ২০২৪ পর্যন্তও কিন্তু ওই অ্যাপ্রোচেই শুট করে গেছেন। ওই একটা হাত পকেটে ভরে ওই জেমস বন্ডের মতো করে টাস, টাস করে শুট করে বেরোয় আসছেন। রেজাল্ট হয় নাই? হয় নাই। কোনো সমস্যা নাই। উনি পরের বার আবার কোয়ালিফাই করছেন, আবার আসছেন। ২০২৪ এ সিলভার জিতছেন, কোনো বাড়তি উত্তেজনা নাই। ওই একই অ্যাপ্রোচে শুট করে মেডেলটা পরে চলে আসছেন। যতক্ষণে হোটেলে এসে ঢুকছেন ততক্ষণে পৃথিবী জুড়ে বুম হয়ে গেছে। একটা বুম হয়ে গেছে। আমার মনে আছে ওই সময় আমি মাত্র কনটেন্ট করা শুরু করছি গত বছর। ঐদিন সম্ভবত একটা রিল করার চেষ্টা করছিলাম। যে কি বুমটা হয়েছে। দুনিয়ার হেন কোনো মিডিয়া নাই। ফেসবুকে আপনি ঢুকতে পারতেছেন না, ইনস্টাগ্রামে ঢুকতে পারতেছেন না। সব জায়গায় ডিকেচের এরকম সোহাগওয়ালা ছবি। সে ওই শ্যুটটা করতেছে। এই ছবি। পরে রাতারাতি যেটা হলো ডিকেচের জীবনটা বদলে গেল। ডিকেস রাস্তায় হাঁটতেও পারে না ঠিকমতো। তুরস্কে, ইস্তাম্বুলে তো বটেই, দিন দুনিয়ার কোথাও না। লন্ডনের রাস্তায় হাঁটতেছে তাও লোকজন জড়ো হয়ে যাচ্ছে, জড়ো হয়ে বলতেছে যে ওইটা একটু দেখান তো। আর উনিও খুব মজা পান এটা। ওই যে বললাম এরদোগান থেকে শুরু করে এলন মাস্ক, এলন মাস্কের সঙ্গে তার মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে। সবাই যে তার সঙ্গে দেখা হয় সে একটু ছবি তুলবে। ওই অ্যাকশনে একটু ছবি তুলবে। ওনাকে কোনো পার্টিতে ডাকলে, কোথাও ডাকলে ওনাকে বিশেষ পোজ দিতে হয়। দেখবেন যে ওই যে প্রফেশনালি কোটটাই পরা, বন্ডের মতো করে কোটটাই পরে ওই পোজ দিচ্ছেন। সব জায়গায় ওনার এটা করতে হয়। ওনাকে নিয়ে মিম হচ্ছে, তো আপনারা যথেষ্ট মিম দেখছেন। ওনাকে এজেন্ট কল্পনা করে যে ডিকেচ আসলে ডিকেস না, ডিকেচ আসলে জেমস বন্ডই। তুরস্কের জেমস বন্ড একদিন চা খাচ্ছিল, একদিন গিয়ে সামরিক অফিসাররা বলল যে ডিকেচ এজেন্ট একটা বড় অ্যাসাইনমেন্ট আছে, যেতে হবে। তো সে বলছে যে না আমি রিটায়ার করে ফেলছি, আমি এখন শুধু খেলাধুলা নিয়ে আছি। সে না খুব সিরিয়াস, জাতির জন্য তোমাকে লড়তে হবে। উনি বলছেন যে ঠিক আছে আমি যাচ্ছি। বলছে একটু প্রোফাইলটা লো রেখো, নতুবা লোকজন ধরে ফেলবে। এ হচ্ছে লো প্রোফাইলের লক্ষণ যে টি শার্ট পরে অলিম্পিক খেলবো। ফলে ডিকেচকে নিয়ে এনআইএম হচ্ছে, ডিকেচকে নিয়ে ছোট ছোট অ্যানিমেশন মুভি হচ্ছে, কি না হচ্ছে। শুনলাম যে শুনলাম মানে ফেসবুকে দেখলাম, সত্যি কিনা জানি না, ডিকেচকে নিয়ে নাকি মুভিও হবে। মানে বুঝতে পারতেছেন সেলিব্রিটিটা কোন মাপে হচ্ছে। প্রচুর ইন্টারভিউ দিতে হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে। এই ইন্টারভিউগুলো দেখে এবং গতকালকে রাতে ওই যে যেটা বললাম যে এর মধ্যে উনি আরো অনেকগুলো পদক জিতছেন। এই ইউরোতে কিন্তু এটা ওনার সেকেন্ড টাইম উনি টানা ২টা বা গোল্ড পেলেন। ফলে যেটা হচ্ছে ওনার কাজটা উনি ঠিকমতো করে যাচ্ছেন। আমার খুব আগ্রহ হলো যে ডিকেস এমন কেন? কেন আসলে ডিকেস এই সোয়াগটা ধরে রাখেন? প্রথমত উনি সবগুলো ইন্টারভিউতে, যতগুলো ইন্টারভিউতে, মানে এটা তো আপনিও সুযোগ পেলে নিশ্চয়ই ডিকেসকে ১ম এই কোয়েশ্চেনটাই করবেন যে, "হোয়াই ডিকেস? তুমি এরকম কেন? তুমি এই ইউসুফ তুমি এরকম করে শুট করো কেন? সারা পৃথিবী একদিকে।" তো উনি সব জায়গায় যেটা বলেন যে, "দেখো আমি তো আসলে সেই
কৈশোর থেকে আর্মিতে, সেনাবাহিনীতে। ফলে আমি তো তোমাদের মতো এগুলো পড়ে টরে অভ্যস্ত না। আমি ২-৪ বার এগুলো পড়ে চেষ্টা করছি যে শুট করা যায় কিনা আমি দেখি। আমি কমফোর্ট ফিল করি না। আমি বরং টার্গেট মিস করে ফেলি। আমি আমার মতোই ঠিক আছি। আমার একটাই প্রবলেম হয়, সবার যেটা হয় যে কানে একটু হালকা লাগে। কোনো দিন ছোট্ট একটা এয়ার প্লাগ পরে নেই। এর চেয়ে বেশি আমার লাগে না। আমি পড়লেই অস্বস্তি লাগে। কিন্তু এই পুরো ব্যাপারটার মধ্যে ডিকেচের এই পুরো অ্যাপ্রোচের মধ্যে ধরেন আপনি যখন জানবেন যে ডিকেচের বয়স হচ্ছে এখন ৫২, আগামী অলিম্পিকে উনি খেলতে চাচ্ছেন। উনি ওনার কোচকে অলরেডি জানায় দিয়েছেন যে আগামী অলিম্পিকে উনি অংশ নেবেন। আবার সেখানে একটা শর্ত দিয়েছেন যে সময় পাবো তো, এখন তো সরকারি চাকরি প্রায় শেষের দিকে, আমি তো আসলে একটু বাচ্চাদের ওই ফিজিক্যাল এক্সারসাইজটা শেখানো নিয়ে ব্যস্ত আছি। তো আমি কি আসলে সময় পাবো? আই এম নট সিউর। যদি বাচ্চাদের ওখান থেকে ছুটি পাই তাহলে অলিম্পিকে অংশ নেব। মানে একটু অন্যরকম মনে হচ্ছে না? আবার এই লোকটাই দেশে গিয়ে তার এই যে ইয়েটা আ ভঙ্গিটা এটা পেটেন্ট করে ফেলাইছে। মানে পুরো ব্যাপারটা একটা ডিলেমা আছে যে ডিকেজ কেন এরকম এবং কেন এসব করে? শুধু ওই কমফোর্ট ফিল করে না, এটা দিয়ে তার ফিলোসফিটা বুঝতে পারবেন না। সে এই ফিলোসফিটা বলছে অলিম্পিক কমিটিকে দেওয়া একটা ইন্টারভিউতে। সে বলছে যে লোকে আমাকে দেখে যে আমি ট্রাউজারের পকেটে হাত ঢুকায়ে গুলি করে পদক জিতে ফেলি। আমি যেটা আসলে লোকেদের বলতে চাই যে এই যে নিজেকে এইভাবে দেখানোই ভালো। আপনি যে নিজের জন্য খুব এফোর্ট দিচ্ছেন, আপনি যে অ্যাচিভ করার জন্য খুব দৌড়াতে চাচ্ছেন, এত তো শো অফ করার কিছু নাই। আমি জানি যে কখনোই আপনি পকেটে হাত ঢুকায় সাফল্য পাবেন না। ওটা আমি শুটিং এর সময় আমার কমফোর্টের জন্য করি। জীবনটা যদি আপনি মনে করেন যে পকেটে হাত ঢুকায় সাফল্য আসবে, আসবে না। এটার জন্য আপনাকে প্রচুর এফোর্ট দিতে হবে। আমি ২০০৬ থেকে এফোর্ট দিয়ে আসতেছি। এখন এসে গ্লোবাল স্তরে আমি সাকসেস পাচ্ছি। ফলে এটার পেছনে আমার এফোর্ট এর কোনো কমতি নাই, কোনো কমতি নাই। কিন্তু আমি যেটা লাইফে বিশ্বাস করি সেটা হচ্ছে যে কোনো কিছু পেতে হবেই, পেতে হবেই। এ বলে নিজেকে স্ট্রেস দেওয়া এবং শো অফ করা এই জিনিসটা করার দরকার নাই। জীবনটা তো আসলে এত জটিল কিছু না। আপনি আপনার কাজটা করবেন অনেস্টির সঙ্গে। আপনি যখন আপনার প্র্যাকটিসের টাইম প্রতিদিন নিয়ম মেনে উনি প্র্যাকটিস করেন। এত কুল, এত সোয়াগ দেখে আপনি ভাবেন এমনি হয়ে যায়? না। প্রতিদিন ডিকের শুটিং রেঞ্জে দাঁড়ায় ঘন্টার পরে ঘন্টা শুট করতে থাকেন। কিন্তু ওই জিনিসটা শো করার কোনো প্রয়োজন মনে করেন না। ওটা তো আমার ডিউটি। ওটা খেলোয়াড় হিসাবে আমার কাজ প্রতিদিন প্র্যাকটিস করা। এটা দেখানোর কি আছে? উনি মনে করেন এটা দেখানোর কিছু নাই। আমার এত স্ট্রেস নেওয়ারও কিছু নাই। আমি অলিম্পিকে সুযোগ পাইছি ২০০৬ সাল থেকে খেলে আসতেছি। ২০২৪ পর্যন্ত কোনো মেডেলই পাই নাই। কি হচ্ছে তাতে? কোনো সমস্যা হয় নাই তো জীবনে। আমার চাকরি আছে, বাকরি আছে, সংসার চলতেছে। স্পোর্টসম্যান হিসেবে আমার কাজ হচ্ছে স্পোর্টসে অংশ নেওয়া। দেখেন পিয়েরে দে কুবার্তেন বেঁচে থাকলে আমার ধারণা একটা স্পেশাল অ্যাওয়ার্ড দিতেন ডিকেজকে। যে দেখো তুমিই বোধহয় একমাত্র ধরতে পারছো যে অলিম্পিক কেন চালু করছিলাম। সেটা হচ্ছে যে আসলে অংশগ্রহণটা বড় কথা। খেলায় অংশ নেওয়া, খেলাটা করা, অনুশীলনটা করা, জেতার চেষ্টাটা করা এটা হচ্ছে জরুরি। কিন্তু ওই স্ট্রেসটা নিও না যে আমাকে জিততেই হবে, আমাকে জিততেই হবে। উনি এই কথাটা সবসময় বলেন যে আমি অলিম্পিকে মোটো পড়ি। আমার যখন পড়াশোনা, উনি এখন আবার ডিগ্রি করতেছেন কি একটা সাবজেক্টে। উনার পড়াশোনার গভীরতা অনেক ভালো। আমার ইন্টারভিউগুলো পড়েও যেটা মনে হলো, বিশেষ করে তার্কিশ ভাষায় দেওয়া যেসব ইন্টারভিউর অনুবাদ পড়লাম, ডেপথ অনেক বেশি। উনি বললেন যে আমি অলিম্পিকের ফিলোসফিটা পড়ি। আমার কাছে মনে হয় যে না, অলিম্পিক তো আমাকে বলেনি যে এরকম এত মানে সিরিয়াসনেস শো অফ করার জন্য। অবশ্যই অলিম্পিক চায় যে প্রতিটা প্রতিযোগী জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করুক, সর্বোচ্চ অনুশীলন করুক। কিন্তু সেটার জন্য এত স্ট্রেস কেন? কেন এই যে নিতেই হবে? কেন ব্র্যান্ডের পেছনে ছোটা? কেন হ্যাভি লোগো নিয়ে পড়া? দেখছেন উনি যে পোশাকগুলো পরে বেশিরভাগই কোনো ব্র্যান্ড নাই। চাইলে তুরস্কের অন্তত সবচেয়ে বড় ব্র্যান্ডগুলো ওনাকে এন্ডোর্স করবে না? আর এখন যত বড় সেলিব্রিটি, এখন তো নাইকি-টাইকি যে কেউ চাইলে এন্ডোর্স করবে। অলরেডি হয়তো এন্ডোর্স করছে। নিশ্চয় হয়তো কিছু যায় আসে না, কিন্তু এগুলোর পেছনে ছোটাছুটির কোনো অর্থ দেখেন না। আবার উনি বিশ্বাস করেন যে আমাকে বেঁচে থাকতে হবে। আমার টাকা লাগবে। অল্প কয়টা হইলেও টাকা লাগবে। সেজন্য কি করছেন, এই যে এই এই পোস্টটা পেটেন্ট করায় নিছেন। এই পোস্টটা থেকে মোটামুটি উনার একটা ভালো ইনকাম আসে। আর বাকিটা জীবন ওই যে সরকারি চাকরির টাকা, সে ওই অলিম্পিক খেলার ফলে বা অন্যান্য স্পোর্টস এর ফলে যে ভাতা পান ওইগুলো, এছাড়া কোনো আয়ের দিকে কোনো ঝোঁক নেই। প্র্যাকটিস করতেছেন, বাকিটা সময় বাচ্চাদের দিচ্ছেন।
এর মাঝে ট্রায়াথলন হলো তুরস্ক, অনেক বড় ট্রায়াথলন। এটা ওয়ান অফ দি বিগেস্ট অর্গানাইজার ছিলেন। ওরাল বি বলে একটা প্রতিষ্ঠান আপনারা জানেন। ওরা ইয়ে করছিল, স্পন্সর করছিল। উনি ওয়ান অফ দি বিগেস্ট অর্গানাইজার ছিলেন। মানে শুধু নিজের শুটিং নিয়ে ব্যস্ত নাই। এই এক্সারসাইজ, নানা রকমের স্পোর্টস এগুলো ছড়ায় দেওয়ার জন্য, তুরস্ক জুড়ে এইসব সচেতনতা ছড়ানোর জন্য, বাচ্চাদের স্কুলে যাওয়া, বাচ্চাদের নিয়ে কাজ করা, ওনার এখন মেইন প্যাশন এটা। এবং মজার ব্যাপার হচ্ছে শেষ বেলায় এসে একটা জিনিস বলতেছেন, এর মাঝে উনি ওনার সবগুলো মিম যতগুলো উনি ওনাকে নিয়ে পাইছেন সবগুলো এক এক করে ওনার ইনস্টাগ্রামের পোস্ট করছেন। তো ওইটা প্রসঙ্গে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে নিয়ে মিম হচ্ছে, লোকে তো মিম জিনিসটা সহজে নেয় না, আপনার মাথা কাটা এখানে বসাচ্ছে, আপনার বডিতে জেমস বন্ডের মাথা বসাচ্ছে। তিনি বললো যে এটা সেলিব্রেট করবো না, এটা এনজয় করবো না। এই দুদিন আগে আমি কে ছিলাম, আমাকে কে চিনতো? আমাকে তো ইস্তাম্বুল শহরেরই মানুষজন চিনত না। সেখানে আজকে সারা বিশ্বের লোকজন, কোন কোন দেশের লোকজন আমাকে নিয়ে মিম বানাচ্ছে, আমাকে নিয়ে করতেছে, আনন্দ করতেছে, ফোন দিচ্ছে, বললো হাজার হাজার পোস্টে আমাকে ট্যাগ করা হয়। আমি চেষ্টা করি সবগুলো পোস্ট দেখার, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। এবং উনি বললেন যে আমাকে প্রচুর কথা বলতে হয়, প্রচুর লোক ফোনে কথা বলতে চায়, রাস্তাঘাটে দাঁড় করা লাগে। আমি কখনো বিরক্ত হই না। শুধু আমি বলি যে আমার প্র্যাকটিসের টাইমটা এবং বাচ্চাদের যে টাইমটা দিতে হবে, এই দুটো টাইম যেন আমি দিতে পারি। বাকিটা সময় সব মানুষের জন্য। মানুষই তো এইসব ভালোবাসছে। আমি তো এরকম কোনো প্রস্তুতি নিয়ে যাই নাই যে আমি এই একটা টি-শার্ট পরে যাচ্ছি, আমি হিরো হইতে যাচ্ছি না। আমি খেলতে গেছিলাম। খেলতে গিয়ে হিরো হয়ে গেছি। মানুষের ভাল লাগছে, মানুষ হিরো বানায় ফেলছে। এখন সেই মানুষের রেসপেক্ট করার দায়ও তো আমার। মানুষ যখনই সময় চায় আমি সময় দেই। আমাকে কেউ আননোন কেউ ফোন দিয়েও কথা বলতে চাইলে আমি যদি ইয়ে থাকে, অ্যাভেলেবেল থাকে, আমি কথা বলি। ওনার জীবন মূলত এখন বাকিগুলো তো জানলেন। আর ফ্যামিলিতে মূলত বাচ্চা আছে, একটা মেয়ে বাচ্চা, মা আছেন। ওনার দেখবেন প্রায় জায়গায়, প্রায় অ্যাকাউন্টে উনি বলেন সবচেয়ে প্রেশিয়াস মানুষটার সঙ্গে ছবি দিলাম আজকে। মাকে নিয়েই জীবনটা ঘুরতেছে। আ মানে সব মিলে খুব নিশ্চিন্ত একটা মানুষ। খুবই কুল, খুবই সোয়াগওয়ালা একটা মানুষ। সেটা এই অর্থে না যে উনি হিরো সেজে সোয়াগ দেখান। মানে এই যে দুনিয়ার স্ট্রেস, দুনিয়ার সবকিছুকে এত পাত্তা না দেওয়া, এটাই আসলে সোয়াগ। নিজের কাজটা অনেস্টির সঙ্গে করে যাওয়া, রেজাল্টের জন্য খুব ছোটাছুটি না করা, এটাই আসলে সোয়াগ। শেষ পর্যন্ত ব্যাপারটা হচ্ছে এই লোকটার ভিতরে আপনারা শুধু পোশাকের সোয়াগ বা অ্যাটিটিউডের সোয়াগ দেখেন। আমি দেখি আসলে এই লোকটার যে জীবন নিয়ে ভাবনাটা, এই যে ফিলোসফিটা, এই জায়গাটায় অলিম্পিক এবং ইউসুফ ডিকেস এটা এক হয়ে যায়। ইউসুফ ডিকেসের জন্য অনেক শুভকামনা। যদি আগামী অলিম্পিকে সময় পান আসতে, তাহলে আমি নিশ্চিত মোটামুটি টাস টাস করে কয়েকটা গুলি করে আরো একটা দুটো পদক নিয়ে চলে যাবেন। সেই দিনটার অপেক্ষায় থাকলাম। সবার জন্য শুভকামনা।